যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমার সুখের জন্য যদি আমার বাবা সারা জীবন কষ্ট পায়, তা আমি এই সুখ দিয়ে কি করব? আমি চাই বাবা যাতে আমার মাথায় হাত রেখা হাসি মুখে বলে যে যা মা সুখী হ। একজনের মাইয়া আর একজনের পোলা এসে নিয়ে গেছে। এখন এই বিষয় নিয়ে যদি কেউ উস্কানি দেয়, তাহলে তো মনে করো দুই গ্রামের মধ্যে আবার মারামারি ফাটাফাটি শুরু হয়ে যাবে। আবার একই সময়ে নয়নদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করলো। সব ঘটনাগুলো মনে হইতেছে না যে একই সুতায় বাঁধা? আল্লাহ পাক চাইলে এই যে 5 মাস 6 মাস বরফে ঢাইকা থাকে কত দেশ, সেই বরফও গালাইয়া দেয়, মানুষের মনও হইয়া যাইতে পারে, নরম হইতে পারে, বুঝছস? আজ মন রাগ করছে ঠিকই, অভিমান করছে বুঝি, কিন্তু সব কিছু ছাড়াইয়া ও একটা বাপ। বাপের বুকের ভিতরে যে মায়া, সেই মায়া কখনো মরে না, শুকায়াও যায় না। কিন্তু উনি যদি আমাদের মুখ না দেখতে চায়, তাহলে তুমি কি করবে দাদি? আমি কথা বলবো। তুমি? হ, আমি নিজে যামু তানহার বাপের কাছে দাওয়াত দেওয়ার জন্য। যাইয়া খমু, বাপরে বহুত হয়েছে, বহু ঝগড়া ফ্যাসাদ, মুখ কালা কালি, রক্ত অনেক ঝরছে। আন্না তানহার জন্য এই সব কিছু ছাইরা আয়, আমরা মায়াদা তাতে সুখে থাকে এইটুক চেষ্টা করি। দাদি, বাবা যদি আপনার আবার অপমান করে? অপমান? বোন রে, মানুষের বয়স যত বাড়ে কোনো অপমান গায়ে লাগে না, তার দায়িত্ব তখন অনেক বাইরে যায়। আমি আমার নিজের সম্মানের জন্য যাব না, সেইটার জন্য ভয়ও করি না। আমি যাবো আমার কলিজার টুকরা তোরা দুইজন, তোরা যাতে সুখে থাকস সেইটার জন্য। দাদি দেখো, আমি চাই না তোমার কোনো কষ্ট। কিসের কষ্ট? আর কষ্ট ছাড়া কোনো সুখ মিলে না। আমার কয়টা কথায় যদি এই দুই গ্রামের এত বছরের শত্রুতা, এত বছরের এত খারাপ কিছু যদি দূর হয়, আমি একবার কেন, দরকার হইলে 10 বার যাবো। আমি চাই আমার তানহার মাথা উঁচু থাকুক, ও সুখী হোক।
চাচা এখনো ঘুমান নাই? ঘুম, যার বুকের ভিতর আগুন জ্বলে তার আবার চোখে ঘুম। আজ যদি তোর চাচি মজনু আর সামিয়া না থাকতো তাহলে আজ একটা অন্য কিছু হয়ে যেত। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন চাচা। রাগের মাথায় কোনো সিদ্ধান্তই ভালো হইতো না। তুই ঠিকই কইছস, রাগের মাথায় গুলি চালাইলে হয়তো আমি শান্তি পাইতাম, কিন্তু যুদ্ধ তো শেষ হইতো না জুলাস। এখন বুঝছি মানুষকে হারাইতে হলে শক্তি দেওয়া হয় না, মানুষের অহংকারে আঘাত দিতে হয়, মানুষের বিশ্বাসে আঘাত করতে হয়। মানুষ যখন তার ছায়ারে সন্দেহ করে আসলে তখনই মানুষের প্রকৃত হার। চাচা আপনি আসলে কি করতে চাইতেছেন? এবার রাগের মাথায় কিছু করুন না, মাথা খাটাইয়া এবার কাজ করুন। কিন্তু চাচা এইভাবে চলতে থাকলে তো 2 গ্রামের মানুষের দূরত্ব আরো বাইরে যাবে। জুলহাস, রাজনীতি কি শুধু নির্বাচনে জিতার কাজ? মানুষের বিশ্বাস, ক্ষমতার ভারসাম্য আর প্রভাব এ সব কিছু হইতেছে রাজনীতির অংশ। যে এই খেলাটা বুঝে সেই টিকা থাকে। কিন্তু চাচা ঝামেলা যদি আরো বাড়ে? আমি তো অকারণে ঝামেলা চাই না, কিন্তু যে আমার অপমান করছে তারও তো বুঝতে হইব আজমল চেয়ারম্যান এখনো শেষ হইয়া যায় নাই। চাচা একটা কথা কই, যেই সিদ্ধান্তই নেন চাচা এমন কিছু করেন না যাতে পরে আফসোস করতে হয়। এখন আর আবেগ না রে জুলহাস, এখন খেলা হলো বুদ্ধি। দেখি শেষ হাসিটা কে হাসে। জানো তো না, আজকে রাত খাইতেছি আমার জীবনে সবচেয়ে সুন্দর তোমার। কেন পূর্ণিমা দেখলাম কি? না, তুমি আমার সাথে আছো। ইস, আচ্ছা তুমি এত সুন্দর সুন্দর যে কথা বলো এগুলো কবে শিখলো? আগে তো সুযোগ পাইনি, তুমি যখন সামনে থাকতা মানে এত কথা আমার বুকের ভিতরে জমা থাকতো, মুখ দিয়ে বেরই হতো না। তাই নাকি? তো আমার তো মনে হয় তুমি সবার লোকে এমনি মিষ্টি মিষ্টি করে কথা। আরে বাবা রে, এতদিন পরেও সন্দেহ? আচ্ছা আর বললাম না। জানো তো না, আমি ছোটবেলায় ভাবতাম যার লোক আমি সারাটা জীবন কাটাম, একদিন চাঁদনি রেতে তার হাতটা ধরে অনেক দূর হাঁটুম। আমি কখনো ভাবতেই পারিনি আল্লাহ আমার এই দোয়াটা কবি করছে। আর আমি ছোটবেলায় সাদ দেখা ভাবতাম আমার জামাইটা আসলে কেমন হইল, কিন্তু এটা কোনোদিন ভাবিনি যে সেই মানুষটা আমার জন্য নিজের জীবনটা পর্যন্ত ঝুঁকিতে ফেলে। আর তোমার লেগে যদি আমি আমার জীবনটাই না দিতে পারি তাহলে এই জীবনটাকে লাভ। এই এগুলো বলবা না মারুফ, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেমনে বাঁচবো? মারুফ, তোমাদের হারানোর ভয় আমার খুব। আমি তোমারে চাইরা কোথাও যাবো না, কোনো দিনও না। হঠাৎ এমন চুপ হয়ে গেল কেন? বাবা, আমার মনে খুব কষ্ট পাইতেছে মারুফ।
আমি তো চাইছিলাম তোমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে তোমারে বিয়ে করতে, এমনি পালায় তো চাই নাই। কও হইব মারু, সবই হইব। কেমনে হইব? বিশ্বাসটা তো আগে রাখতে হবে, তাই না? আর মানুষের রাগ সবসময় তো আর থাকে না। মানুষ যতই শক্ত হোক না কেন, বাপের মন তো, দেখবা একদিন না একদিন ঠিকই কই লাগিস। তুমি এত আত্মবিশ্বাস কই থেকে পাও আমার? কত আল্লাহ জানে। আমি কত দিতেছি, যেদিন তোমার আব্বা নিজের হাতে তোমার এই হাত আমার হাতে তুলে দেব, সেদিন আমি মনে করব আজকে আমি আসল। আর আমিও সেদিন নতুন করে বলবো আমি রাজি। মারু, তানহারে আমার ঘরে পাঠায় নে, আমার কাছে শুইব। বিয়ার আসার সময় পেল না। সামিয়া, তোগো বাড়ির অবস্থা এখন কেমন রে? ভালো না রে, বাবার রাগ কোনোভাবে কমতেছে না। তারপর লাইলি চাচির বাড়িতে আসাতে বাবা আরো ঝামেলা তৈরি করতেছে। মজনু চাচা আর বাবার মধ্যে এই কারণে কথা কাটাকাটি হইতেছে। লালি চাচিকে এখনো তোর বাবা মাইনা নেয়নি? না রে, মাইনা নিলে তো ঝামেলা ঠিকই হয়ে যাইত। দেখ, এ বাড়িতে আসার পর থেকে চাচি কতগুলো অঘটন ঘটছে, আর এইসব কারণে চাচির এই বাবা দুষতেছে। আরে, নতুন ঘরে যায়ও লাইলি চাচি একটু শান্তি পাইল না। কিন্তু সামিয়া, জানোস একটা কথা না বারবার আমার মাথার মধ্যে আসতেছে, নয়ন ভাইরে এইভাবে খুনের মামলায় ফাঁসাইলো কারা? আমার জানার মতে ভাইয়ার তো কোনো শত্রু ছিল না, গ্রামের সকল মানুষ তারে সম্মান করত। ব্যক্তিগত শত্রু হয়তো ছিল না, কিন্তু সবসময় অন্যের প্রতিবাদ করাতে অনেক শত্রু হয়তো তৈরি হতে পারে। নয়ন ভাই এলাকার চোরাচালান, মাদক, অবৈধভাবে বালু তোলা, যেখানে অন্যায় দেখছে সেখানেই ঝাঁপাই পড়ছে। এরকম মানুষ ভালো লোকের কাছে আশীর্বাদ হয়, কিন্তু খারাপ লোকের কাছে পথের কাঁটা। তুই কি তাইলে মনে করস এই মামলার পিছনে ওইসব লোকজনের হাত আছে? আমার মন কইতেছে কেউ খুব হিসাব করে কাজটা করছে, তারপর পথের কাঁটা সরাইতে চাইছে। কিন্তু সামিয়া, প্রমাণ ছাড়া তো কাউরে দোষ দেওয়া যাইব না। এই জন্যই তো লড়াইটা কঠিন। সত্য জানি, কিন্তু এই সত্যটা প্রমাণ করা সবচেয়ে বড় যুদ্ধ। কালোর কথা হলো। চাচা, রিয়ার সাথে কথা কইতেছে। বান্ধবী, আমি তোর একটু পরে ফোন দিই। আচ্ছা, ঠিক আছে। আমি বুঝছি তোর মনটা অনেক খারাপ। চাচা, চাচা প্লিজ কিছু একটা করো। নয়ন ভাই নির্দোষ, তার এমনি জেলে ভরে রাখছে, এটা আমি ভাবতেই পারতেছি না। আমি তো বই সেনাই রে সামিয়া। এসআই বিদ্যুতের সাথে কথা হয়েছে, ও তদন্ত নেমে পড়ছে। একটু পরে আবার ওর সাথে কথা বলবো আমি। ওর কাছ থেকে যতটুকু জানা যায় সেটা তো জানবোই অবশ্যই। চাচা, বিদ্যুৎ ভাইকে সত্য কথা কইব? না, আইনের লোক তো সব কথা কইতে পারবো না, তবে আমার সাথে খুব ভালো সম্পর্ক। কোন দিক দিয়ে আগাইতে হইব এটা অন্তত আমারে বলবো। তাইলে কি আর উকিল ধরতে হইব না? অবশ্যই ধরতে হইব, ভালো উকিল ধরতে হইব, সেটা যত টাকাই লাগুক। আইনের তো একটা ফাঁক ফকর থাকে, আর নয়ন যদি নির্দোষ হয় সেই ফাঁক ফকর দিয়ে ওরা উদ্ধার করতে হইব, ওরা মুক্ত করতে হইব। চাচা জানো, আমার না একটা জিনিস খুব ভয় লাগে, আসল অপরাধী যদি প্রমাণ মুছে ফেলে। আমি তোর একটা কথা কই, অপরাধীরা যখন অপরাধ করে একটা না একটা ভুল করে, একটা না একটা ক্লু রেখে যায়। সেই ভুল, সেই ক্লু ধরেই আমাদের আগাইতে হইব। তুমি কি মনে করো নয়ন ভাইকে ছাড়া পাইবো? পাইব মানে 100 বার পাইব। শোন, এই ভাবনার বাইরে অন্য কোনো কিছু মাথার মধ্যে ঢুকাবি না, বুঝছস? ভয় লাগে চাচু। ওরে বাবারে, আমি তো কইলাম ও নিরপরাধ, মিথ্যা মামলা দিয়ে আরো হয়রানি করতেছে। সত্য একদিন বাড়িবই। চাচু, তোমার কি মনে হয় এই ঘটনার পিছনে কে জড়িত আছে? কঠিন প্রশ্ন, কে বা কারা আছে কিছুই বুঝতেছি না।
আমার সন্দেহ লাগতেছে ও একজন সাধারণ মানুষ, ওরে ফাঁসানোর জন্য এত আয়োজনকে যারা এই কাজটা করছে তাদের ক্ষমতাও আছে, টাকাও আছে, সেজন্য আবেগ দিয়ে না, তাদের সাথে বুদ্ধি দিয়ে খেলতে হইব। তাহলে আমরা এখন কি করব? এই তুই ভাঙিয়া পড়বি না তো, হতাশ হবি না, অধৈর্য হবি না, এগুলো আমার একদম দেখতে ইচ্ছা কোন। তোর চাচা আছে না, আমার উপর ভরসা রাখ। আচ্ছা এটা একটা কান্না কাইটা বিনাশ, এগুলি আমার আমার একদম ইচ্ছা করে না দেখতে। আচ্ছা আমি তোর চাচির একটু যাইতে হইব, কাজ আছে, পরে কথা। আমি বাজারে গেলাম, আর সে টানারে নিয়ে হাওয়া খেতে পারাইছে। আমি তারে অনেকবার বুঝাইছি, আমি কইছি যে আসমল চেয়ারম্যান তোর রাইট একেবারে বম হয়ে আছে, আর মানুষ দেখলি তো নানান কথা কইব, কে শোনে কার কথা? আরে এইটা কি হাওয়া খাওয়ানোর সময়? আজমলের মাইয়া বাইকে এসে আমার বাড়িতে উঠছে, আজমল তো রাইকে টং হয়ে আছে, এখন হাওয়া খাওয়ানোর সময়? এই মুহূর্তে যদি দেখে কেউ আজমলের কানে দেয়, আরে যাইতে দে না, বলে ম্যান্ডেট একটু ঘুরে আসো, সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি করে রাখবি? আম্মা আজমলের তো আমি ভালো করে চিনি, ও যদি জানতে পারে ওর মাইয়ারে নিয়ে আমার পোলা বাইকে ঘুরে বেড়াইতেছে, ও তো ও নতুন করে কাণ্ড শুরু করবো। আচ্ছা এত ভয় পাইলে চলে? হ্যাঁ, নতুন জোড়া ডানা গজাইছে, একটু উড়বো, এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, ভয় না আম্মা, বাস্তবতা, বাস্তবতা এড়ানো যায় না। আচ্ছা আমি একটা কথা কইতে চাই। কি কথা আম্মা কন? রাইতে তানহা আমার কাছে একটা আরজি কইছে। কি আরজি? বলছে, দাদি আমি আব্বার হাসি মুখ ছাড়া বিয়ার পিড়িতে বসতে পারবো না, আমি চাই আব্বাই আমারে হাসি মুখে বিদায় দিই। আম্মা আপনার কি মাথা খারাপ হয়েছে? আল্লাহ, এ তো সাংঘাতিক কথা আম্মা। এটা অসম্ভব আম্মা, আজমল নিজের ইচ্ছে মাইয়া দিয়ে দেব, জীবনেও না। অসম্ভব হইলে কোনো কথা না। আম্মা আপনি স্বপ্ন দেখতেছেন, আপনার কি মনে হয় আজমল এত সহজে আইসা ওর মাইয়া নিয়ে আমার পোলার হাতে তুলে দিব? বাবারে এমন ভাবে কথা কইতেছ যেন সব জানা বসে আসস। হ্যাঁ, আরে তানহা তো তারই মাইয়া, নিয়ম মতো তো তারই উচিত তানহারে তুলে দেওয়া হাসি মুখে। আপনি আবারও আমাকে স্বপ্ন দেখাইতেছেন। চুপ কর, স্বপ্ন দেখা কি দোষে? আমি তানহারে কথা দিছি যে ওর বাপ এসা ঠিকই হাসি মুখে তানহারে আমার নাতির হাতে তুলে দিবে। আম্মা আমার একটা কথা মনে হইতেছে, তানহার যদি তার বাপের সম্মতি লাগবো তাহলে সে এমন করে আমাদের এখানে চলে আইলো কেন? না আইলেই তো পারতো। নাকি আমাকে অন্য কোনো প্যাসের মধ্যে ফালানোর চেষ্টা করতেছে? চুপ কর, আর একটা উল্টাপাল্টা কথা কবি না আমার নাত বোর্ডে নিয়ে। আরে ওরে জোর করে বিয়া দিতেছে বললেই তো আমগো বাড়িতে চলে আসে। হ্যাঁ, ওর কোনো দোষ নাই। আমি ওর মুখের দিকে তাকায় দেখছি, ও সত্যি আমার নাতিরে মনের থেকে ভালোবাসে, আর আমাগরেও অনেক মান্য করে, সম্মান করে। কিন্তু আম্মা, কোনো কিন্তু না। আরে নিজের সুখের চেয়ে বাপের কথা চিন্তা করে, বাপের সুখের কথা মনে রাখে, এমন মেয়ে দুনিয়াতে কয়টা দেখা যায় এখন? সবই ঠিক আছে, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না তানহা আসলে কি চাইতেছে। খুবই সহজ, বুঝতে পারতেছ না কিসের জন্য? হ্যাঁ, ও চায় বাপেরে কষ্ট দিয়া সে সুখী না হই, আবার মার উপরেও সে হারাইতে চায় না। এই যারে আপনি ছোট আবদার করতেছেন, এটা ছোট আবদার, এটা তো পাহাড় ঠেলার সমান। আজমলকে ঠান্ডা করা মানে আগুন হাতে নিয়ে পানি ঢালার সমান। পাহাড়ও একদিন ভাঙে রে বাচ্চু, আগুনও একদিন নিভা যায়। সব ঠিক আছে আম্মা, কিন্তু মাইয়াটা আসলে যে কি চাইতেছে, ও কি চাইতেছে সেটা আমি বুঝছি। ও শুধু একটা পরিবার না, ও নিজের পরিবার না,
ও চায় দুইটা পরিবারের জোড়া লাগাইতে। তাই মায়াটারে আমি আরো বেশি পছন্দ করি রে। জানো মারু, আমার না নিজের পাখি মনে হইতেছে। মনে হইতেছে খাঁচার দরজা কেউ খুলে রাখছে, আমি জাস্ট বের হয়ে এমনি উঠতেছি। কিন্তু পাখির তো ডানা আছে, তোমার তো ডানা নাই। কে বলছে আমার ডানা নাই? আমারও ডানা আছে। তাই নাকি? কোথায়? কেন মনে নাই? বাইকের পিছনে বইসা আমি যে দুই হাত মেলা উঠতে শিখলাম। জানো মানুষ কি কয়? মানুষ কয় নদীর দুই পার নাকি কখনো এক হয় না। তাই? কিন্তু যদি নদীর উপর একটা সেতু বানানো হয়, তাইলে তাইলে তুই পারো একদিন হাত ধরতে শিখে। জানো, জীবনের প্রথমবারের মতন আমার মনে হইতেছে আমি নিজের মতন করে একটু নিঃশ্বাস নিতে পারতেছি। ভয় নেই? হয়তো আছে, কিন্তু সেই ভয়টার হাত ধরে হাঁটার মতন একটা মানুষ আমি পাইছি। আমি যদি তোমার এই হাতটা ছেড়ে দিই, না, আমি জানি তুমি ছাড়ো। কখনো যদি এমন হয় যে তোমার হাতটা আমার ছেড়ে দিতে হইতেছে, তাহলে সমস্যা কি? আমি আবার ধরে ফেলবো। তুমি জানো তানহা, তুমি আমার জীবনের বর্ষাকালের প্রথম বৃষ্টির মতন হয়েছে। শুকনা মাটিতে যখন প্রথম বৃষ্টির ফোঁটাটা পড়ে না, তখন মাটি একটা সুন্দর ঘ্রাণ ছয়। তুমি যখন আমার জীবনে এসে, ঠিক তেমনি ভাবেই আমি বাঁচার আশা শিখছি। আর তুমি জানো তুমি আমার জন্য কি? কি? তুমি আমার জীবনে সেই বট গাছ, সেখানে ঝড় আইলে মানুষ আশ্রয় নেয়। দেখো মারু, পরিবারের সবাইরে ছাইরা আইসা তোমারে পায়া নিজেরে অনেক নিরাপদ মনে হইতেছে। আমি তোমারে কথা দিতেছি, তোমার আর লুকায়া এদিক দাওয়ান লাগবে না। একদিন আমি পুরো গ্রামের সামনে সবার দোয়া নিয়ে মাথা উঁচু করে তোমার বাইকের পিছনে বসে ঘুরাম। আর সেই দিন আমি তোমার এমনি করে জড়াই দেই না, আমি তোর বাইকে বসে ঘুরবো। কি? কিছু না। কিছু তো একটা অবশ্যই, তাই না? কিছুই না। তানহা, মা, মা তুমি কেন না? একটু স্থির হও মা। কেমনি না কাইন্দে থাকি রে মা, আমার বুকের মানিকটা চইলা গেছে। কেমন আছে জানি না, খাইছে নাকি তাও তো জানি না। মা কেন না মা, দেখো তানা ভালোই থাকবো, একা একা না। ওদিকে মারুফ আছে, পুরো দাদি আছে, সবাই ওদের ভালোই রাখবো মা। আর দেখবা
জোনাস ভাইও ওর কোনো না কোনো একটা খবর নিয়ে আসবো। মাইয়া যতই বড় হোক না কেন, মাগো কাছ তো মাইয়ারা ছোটই থাকে। রাতে আমি একটু ঘুমাইতে পারি নাই, খালি মনে হইছে টানা ডাকতেছে, আম্মা খিদা লাগছে। তোর বাপ যদি এত কড়াকড়ি না করতো, তাইলে তাইলে আমার মাইয়াটাও না আমার কাছেই থাকতো। খবরদার, একদম কেউ কাঁদবা না, একদম কাঁদবা না। যে মাইয়া নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে, তার জন্য এই বাড়িতে আর কোনোদিন কেউ কাঁদবা না। এই বাড়িতে তার নাম আর কেউ কোনোদিন উচ্চারণ করবা না। তুমি যাই কও না কেউ, ও আমার মাইয়া। ও আমারও মাইয়া আসিল। বাবা, তোমরা আমার কেউ কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। রাগ কইরা লাভ কি? তুমি যতই অস্বীকার করো, তার তো তোমারই মাইয়া। রাগ করলে তোমারই বুক পুড়বো। বুক পড়ে বলেই তো রাগ হয়। মানুষ বাইরের অপমান সহ্য করতে পারে, কিন্তু নিজের রক্ত যখন নিজের বিরুদ্ধে যায়, তখন মানুষ সেই ব্যথা সহ্য করতে পারে না। বাবা, বাবা একদিন সব ঠিক হয়ে যাব, তুমি খালি মাথা গরম করো না। সব সব ঠিক হয়ে যায় সামিহা। ভাঙা আয়না জোড়া লাগলেও তাতে একটা দাগ থেকে যায়। জুলাস, এই জুলাসটা যে কই যায়, অনেক কাজের সময় কোনোদিন খুঁজে পাওয়া যায় না। জুলাস, এই জুলাস! কি কি বস্তা, এইভাবে কেউ ধমক দেয়? একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি। এমনিতে আমি ছোট মানুষ, তো আবার ধমক দিলে ভয় পাই না। তুই তুই মূর্তির মতো দাঁড়াইছ, কি কর কবি তো। বস, বলবো তো অবশ্যই। ঝামেলা হচ্ছে যে দুইটা গুরুতর বিষয়, হ্যাঁ দুইটাই আপনার জানাতে চাই। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে আপনার কথা দিতে হবে যে এই কথা আপনি লিক করবেন না, মানে অন্য কাউরে বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কইলাম কেউ কেউ কম না। কি কথা দিলেন, কথা দিলেন। দিলাম। প্রথম গুরুতর বিষয় হচ্ছে হ্যাঁ নয়নরে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর হ্যাঁ যে খবর ছড়াইছে, হ্যাঁ। তার আগেই চাচার কাছে একটা গোপন ফোন আইছিল। বস, আমি পুরো কথা শুনতে পারি নাই, মানে আমি একটু দূরে ছিলাম তো। দূর থেকে যতটুকু শুনছি, মানে ফোনের ওপাশের লোকটা নয়নের নিয়ে কথা বলতেছিল। নয়নের কথা শুনে চাচার চেহারা আস্তে আস্তে রহস্যজনক হয়ে উঠলো। তারপর তারপর তারা দুজনে খুব আস্তে আস্তে কথা বলতেছিল। আমি ভয় আর কাছে যাই নাই, কিন্তু ফোন রাখার পর চাচার চেহারা দেখে মনে হইল যে কি ঘটতেছে, কি ঘটবে সব সে আগে থেকেই জানে। তারা দুজনে খুব আস্তে আস্তে কথা বলতেছিল। আমি ভয় আর কাছে যাই নাই, কিন্তু ফোন রাখার পর চাচার চেহারা দেখে মনে হইল যে কি ঘটতেছে, কি ঘটবে সব সে আগে থেকেই জানে। বস, আমি কিন্তু নিশ্চিত কোনো কিছু বলতেছি না। আমি নিজের চোখে যতটুকু দেখছি, নিজের কানে যতটুকু শুনছি, সেটাই আপনাদের কইলাম। ঠিক করছিস। এই ধরনের ছোট ছোট তথ্যগুলি এক সময় বিরাট রহস্যের দরজা খুলে দেয়। ঠিক তবে প্রমাণ ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। তবে এসব ব্যাপার কারোর সাথে কোনো আলোচনা করা যাবে না। আরে বস, আমার দৌড় তো ওই আপনার পর্যন্তই। আমি কি আর ওই বাজারে মাইকিং করে সবাই জানাবো নাকি? আচ্ছা, 2 নম্বর খবরটা কি কত? বস, কালকে বিকেলে তানারে খুঁজতে যে রুস্তমের সাথে দেখা হয়েছিল। তারপর আমি তো ভাবছিলাম যে লাইলি চাচি যে পালাই আইছে না, এই জন্য সে আমার গালাগালি করবে। উল্টো দেখি সে আমার কাছে আসলো।
আমার কাছে আসার পর আমি ওর কাছে যেই ক্ষমা চাইতে যাব, উল্টো দেখে ও আমার কাছে ক্ষমা চাইলো এবং ধন্যবাদও দিল। কি তোরে ধন্যবাদ দিছে? বলল যে তোদের কারণে আমার বোন লাইলি রে ওই বদমাইশ সাদেক মহাজনের হাত থেকে বাঁচাইতে পারছি শুধুমাত্র তোদের জন্য। তাহলে মনে হয় ওর ভুল বুঝতে পারছে না? আমারও তাই মনে হয় ভুল বুঝতে পারছে। আর আগুন আগুন ভাব তো নেই, কেমন নরম হয়ে গেছে, খুব স্বাভাবিক, আস্তে আস্তে কথা হচ্ছে। আমার না একটু মানে প্রশ্ন জাগতেছে, ও যদি ওর ভুল বুঝে থাকে তাহলে লাইলির একটু খোঁজও নিল না, একটা ফোনও দিল না। না বস, এমনও হইতে পারে যে ও তো ভুল করছে, এই জন্য এখন লজ্জা পাইতেছে। আসলে বস, মানুষ যখন ভুল করে বুঝতে পারে তখন নিজের চোখের দিকেই তাকাতে পারে না। হ্যাঁ, সেটা হইতে পারে। আচ্ছা বস, তাহলে আমি একটু এখন যাই, ওই দক্ষিণের জমিগুলোর খোঁজ খবর নিয়ে আসি, অনেকদিন যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। ঠিক আছে বস। আর বস, এই নতুন কোনো খবর পাইলে হ্যাঁ। সাথে সাথে আগে আপনারাই জানাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? রাতে না। আচ্ছা ঠিক আছে। মিয়া ভাইজান, তুমি কি আবার কোনো নতুন পেস খেলতেছ? আসলে তুমি কি চাও, নাকি পুরো বিষয়টাই আমরা শুধু কল্পনা করতেছি? আরে এত কিসের তাও তোমার? কিসের তাই তো তোর গলা লাভ নাই, তুই হাঁটতে পারলাই, নালে পিছনে পড়ে থাক। আরে ফোন না, কি? মানে একটা কথা কইতে চাইতেছিলাম। হ্যাঁ বুঝছি, শুনলেও কবি, না শুনলেও কবি, কয়ে ফেলা। ওই যে গ্রামের হগল তো মনে করে একটা হয়ে যাইতেছে না, সবাই জোড়ায় জোড়ায় হয়ে যাইতেছে, মনে করে লাইলি মজনু, তারপরে তানা মারুফ। মানে আমি আর কি তুই? ওটাই কইতেছিলাম যে মানে আমি তো এখনো স্ট্যান্ড বাই দাঁড়াই আছি, মানে ওটার একটা গ্রিন সিগন্যাল দে না। স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকলে কিছু হইব না রে, সবার কপালে সুখ হয় না, বুঝছস? ওই যে একটা গান আছে না, সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। আচ্ছা সে একটা কথা কত, এই আমার কপালে কি সয়? তোর কপালে দুঃখ আর আফসোস, এই দুইটাই সয়। আমার কপালে কি খালি এইসব বিষয়? তোমার হুকুম ছাড়া তো কিছু হয় না, এই জায়গায় একটু হুকুম দাও, কপালে কিছু একটা ঘটুক। জানোস তোর কপালটা খারাপ হয়েছে কেন? কেন, আমি কি করছি? এই যে এবার তুই আর্জেন্টিনার সাপোর্টার আছিলি, এর লিগা। আরে আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি, তুমি আর একটা সাপোর্ট করতেই পারো, কিন্তু এর সাথে আমার কপালের কি সম্পর্ক? আছে, এইবার তো মেসি বিশ্বকাপ জিততে পারে নাই, তাই ওর ভাগ্যের সাথে তোর ভাগ্য আটকায় আছে। আরে আর্জেন্টিনা হারছে হারছে তো, তো ওর সাথে তোমার আমার কি সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক আছে, যদি আর্জেন্টিনা জিততো তাইলে কিছু একটা হয়তো বা হইতো, বুঝছস? এখন আমার মনে হচ্ছে কি জানো, এই ভিআর আর হচ্ছে ফিফার যদি ধরে কিলাইতে পারতাম, মানে ওরা যদি ঠিকঠাক মতো একটা মানে ফেয়ার খেলাটা খেলতো, তাহলে আজকে হয়তো তুমি মানে তোমার মনটা নরম হইতো, তাই না? স্বপ্ন দেখা অনেক ভালো, বুঝছস? দেখ দেখ স্বপ্ন দেখ। এই হ্যাকারো, এই শারুই, আরে আস্তে আস্তে দৌড়াইতেছো কেন? আরে ভাই এই আস্তে, আস্তে আস্তে। এই তুই সত্যি করে কত, তোমার এই কুত্তা কি তাড়া করছে? আরে কুত্তা তাড়া করলে তো খারা দেখতাম না রে বাবা, মনের হাউস মিটে কামরা তাও তুলে পা। পৃথিবীর সপ্তম আশ্চর্য ঘটনা ঘটে গেছে। সপ্তম অস্ত্র আছে, এর পরেরটা কর। হয়েছে কি, এই মাত্র আমি ব্রিজের কাছে দেখে আসলাম ওই তানহার মারুফ একই বাইকে ঘুরতেছি। ভাইরাল ভাই, তুমি কি সত্যি ওদেরকে দেখছো? 100 সত্যি, আমি আমার দুটো নিজস্ব চোখ দিয়ে দেখছি। ওরে বাবা, কি যে দুজন আনন্দের মতো আছে রে বা। অন্য মানুষের আনন্দ নষ্ট করার জন্য তোমার এখনই আসতে হইব? কেন, তোমরা কি সুখের বেলায় ভাসতা ছিল নাকি? আচ্ছা বাদ দাও, কিন্তু একটা জিনিস খেয়াল করছো ভাইরাল ভাই, মানে এত কিছু ঘটে যাওয়ার পর এই তানার মারুফ এরকম খোলামেলা ঘুরে বেড়াইতেছে, দুইটার কিন্তু কইলজা আছে। আমার কিন্তু অনেক টেনশন হইতেছে
চেয়ারম্যান চাচা যদি এই কথা শুনে তাইলে কি যে হইব আল্লাহ। ওরে বাবা, আসল ভয় তো এইখানে। আমি কি সাইডে দৌড়াইতেছি? আমার মাথায় তো একই টেনশন খেলতেছি। চাচা যদি বিষয়টা জানতে পারে, শুনলাম তার মেজাজ নাকি গোলা বারুদের মতো গরম হয়ে আছে। ভাইরাল ভাই, আমি এবার বাজি ধরতে পারি। এই খবর যদি চেয়ারম্যানের কানে যায়, 2 গ্রামের মধ্যে এবার আগুন লেগে যাবে। আমার তো শুনাই ভয় করতেছে। আল্লাহ না করুক কেউ যেন নতুন কইরা রাগের মাথায় কোনো ঝামেলা না বাঁধায়। আমার তো মনে হইতেছে এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে এমন এক মহৎ দুর্ঘটনা ঘটবো, 2 গ্রামের মানুষ 50 বছর মনে রাখতে পারবো। কি কইতো? আরে তার আগে ঘটনাটা ভালো করে জানা দরকার। কিন্তু আমি চিন্তা করতেছি অন্যটা, যদি চেয়ারম্যান চাচা জানে তাহলে যে দিনটা যে ভালো যাবে না, এটা আমি ক্লিয়ার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। 2 চেয়ারম্যানের মাথা ঠান্ডা করে দাও। এই ভাইরাল ভাই, এবারে এই যে তুমি থামো, আমি তো আছি। এইখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরও পৃথিবী। হইছে তো সেখানে জানো মারুফ, জায়গাটা না আমার খুব পছন্দ। আর আমি তো মাঝে মাঝে লুলা খুঁটি নিয়ে জায়গায় আসি, কিন্তু আজকে না জায়গাটা একটু বেশি সুন্দর লাগতেছে। কেন আজকে এমন কি হইলো যে জায়গা অনেক বেশি সুন্দর লাগতেছে? আজ যে তুমি সাথে আসছো তাই। এখানে আগেও তুমি যখন কলেজ যাইতা তখন দাঁড়াইতাম, কিন্তু মনের ভিতর তখন দুপুক দুপুক করতো। তোমার রাগ মাখা মুখটা দেখার লেগে খাড়ায় থাকতাম। অবশ্য ভয়ও লাগতো। কেন ভয় লাগবে? কেন ভয় লাগার তো কথা না, কারণ আমি জানি তুমি অলওয়েজ সাহসী আর গুন্ডামি করে বেড়াইতা। খুন্ডামি কি সব জায়গায় খাটে? তোমারে দেখলেই তো আমার পিলা চমকাই যেত। আর তোমার এই যে পাহারা দিত সবসময় জুলাস ভাই, তারে তো আমার ভয়ই করতো। কে তুমি জুলহাস ভাইরে কি ব্যাপার, হঠাৎ করে এরকম চুপ হয়ে গেল যে? এতক্ষণ তো খুব ভালোই কথা বলতেছিল, কি হলো? মারুফ, হুম? কেন জানি মনে হইতেছে আমাদেরকে ফলো করতেছে। কি কো যে কো? কই, এখানে তো কেউ নাই। আছে কই? আছে, আর সে তোমারে না, সব সময় আমারে ফলো করে। তাই? জুলহাস ভাই বের হন। জুলহাস ভাই, জুলহাস ভাই বের হন। এই কে আমার ডাকে? হ্যাঁ মানে দাঁড়া খেয়ে গেলাম। তুমি কেমনে বোঝো যে আমি পিছনে? আচ্ছা, আপনার এই লুকায় লুকায় থাকা স্বভাবটা গেল না না? আর আমি কেমনে বুঝবো না আপনি সেটা বলেন? আপনি সেই ছোটবেলা থেকে আপনি আমারে দেখভাল করতেছেন। আপনি তো আপনার আশেপাশে থাকলে আমি বুঝা যাই, হয়তো আপনার গন্ধ পাই, নয়তো আপনার পায়ের শব্দ। বাবা রে, আপনাদের মধ্যে তো দেখি ম্যাজিক্যাল পাওয়ার আছে মনে হয়। তা মারুফ কেমন আছো? জি জুলাস ভাই, আপনি ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো মনে, তুমি কেমন আছো? আমার কথা বাদ দেন, মা কেমন আছে? চাষি আছে, ভালোই আছে। ওই মাঝে মাঝে একটু কান্নাকাটি করে এই আর কি, এমনি ঠিক আছে। আর বাবা? চাষা আছে, তার মতোই আছে। স্বামী আপু? সামিয়ার মন খুবই খারাপ। নয়নের বিষয়টা তো জানো। আর বাড়ির সবাই? আরে বাড়ির সবাই ভালো আছে, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। তোমার কথা বললো। জুলহাস ভাই, হুম? আপনি মিথ্যা কথা বলতেছেন। আরে আমি কোনটা মিথ্যা বললাম? আমি তো যা হয়েছে, যা জানতে চাই তাই বললাম। দেখেন জুলহাস ভাই, আপনার মুখের কথা আর আপনার চোখের ভাষা দুইটাই আমি খুব ভালোভাবে বুঝি। ছোট থেকে
আপনি যখন আমার কাছ থেকে কিছু লুকাইতেন তখন এমনি কথা বলতেন। কি হয়েছে জুলাস ভাই? চাচার কি কিছু হয়েছে? খুব রাগ করছে? আরে না না, তেমন কিছুই হয় নাই। ওই চাচা একটু চুপচাপ হয়ে গেছে, আর চাচি তোমারে খুব মিস করে। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আপনার কথাই বিশ্বাস করো। বললাম তো বলে সব ঠিক আছে। তুমি কেমন আছো সেটাই জানতে চাই। আছি জুলাস ভাই, ভালোই আছি। ওইখানে মারুফ, ইভা, চাচা চাচি সবাই আমার খুব আদর করে। আর ফুল্লুর দাদির কথা কি আর কমে, সে তো আমার চোখের আড়ালে হইতে দেয় না। তোমার বাড়ির কথা মনে পড়ে না? আচ্ছা জুলহাস ভাই, বাবা কি উদাস হয়ে একা একা দূরের দিকে তাকায় থাকে? আরে কি করতেছো বলে? এই রাস্তাঘাটে এরকম ইমোশনাল হওয়া কি ঠিক হবে? হ্যাঁ, একদিন দেখবা যে সব কিছু ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা জুলহাস ভাই, হ্যাঁ, তাহলে দোয়া করেন, হ্যাঁ, যাতে সবকিছু ঠিকই হয়ে যায়। আসি তাহলে, যাও। ভালো থাকবেন। মাফ করে দিও বলে, আজকে তোমার সব সত্যি কথা বললে তুমি আরো বেশি ভেঙে পড়তে। লেন মারফে আব্বা, চা খান। সকাল থেকে দেখতেছি খালি আই বাইরে কিছু আই বাইরে কিছু। চা খান, আরাম করে খান, নাহলে ঠান্ডা হয়ে যায়। খান। জানো মারুফের মা, আমার যেন কেমন লাগতেছে। এই জ্বর আসার আগে যেরকম সব চুপচাপ হয়ে যায়, আমার তেমন লাগতেছে। বুঝছি তো, বুঝছি, ভালোভাবেই বুঝছি। আপনি ওই আজমল্লা চেয়ারম্যানের কথা ভাবতেছেন, তাই না? এত বড় একটা ঘটনা ঘটে গেল, মেয়ে আইসা আমাকে বাড়িতে উঠলো, আজ বলতে এখনো কিছু করলো না, না কোনো হাক ডাক, না কোনো লোক পাঠাইলো। এই চুপ থাকাটাই আমার কাছে বেশি চিন্তার বিষয়। আল্লাহ জানে সামনে কি দিন আসতেছে। আর এই খেলা তো আর এখন কোর্টে নাই। ওর মাইয়া তো নিজেই আমাকে বাড়িতে চলে আইছে, তাহলে আমার ঘরে দোষ চাইবো কেমনে? আর আমি বাচ্চু চেয়ারম্যান কি খালি গায়ে বসে থাকবো? হ্যাঁ, ওর জানে ভয় নাই? ও বাবা, এত হম্বি কইরেন না। আপনারে তো আমি 25 বছর ধরে চিনি, খুব ভালো চিনি। বাইরে বাঘের মতো গর্জন, আর ভেতরে আমি কি ভুল কিছু করছি নাকি? হয়েছে। থাক, আর কোনো কিছু নিয়ে কথা কইতে হবে না। আপনি কি আমার একটা কথা শুনবেন? কি কথা? আমার যে প্ল্যান, আজমল চেয়ারম্যান রে মানাইয়া দুই পরিবারের সম্মতিতে তানহা আর মারুফের বিয়া, এটা কি হইব? আরে এইটাই তো আমার মাথা ব্যথা। আম্মা আবার পাগলামি শুরু করছে। আগের বার কি অপমানটা হইল, তাও আবার যাইব। এবার গেলে আজমল্লা পায়ে বসবো না। আম্মা, সে তো কারোর কথাই শুনে না। শুনুক আর না শুনুক, এবার আমি চাইতে দিচ্ছিলাম, যেভাবে হোক বুঝামো। বুঝাইবেন আম্মারে যে কিনা তার কথা ছাড়া আর কারো তো এক পা বাইরে ফেলে না। সেটাই তো, এই বাড়িতে তো আমি চেয়ারম্যান না, আম্মাই চেয়ারম্যান। আচ্ছা,
নয়নের ব্যাপারে আপনি কি ভাবতেছেন কোন তো? হঠাৎ করে নয়া নষ্ট করতে আরে সময়ের কাজ সময়ে করা উচিত। আপনি জাল পাততে পাততে মানে যদি দেরি করে ফেলান, দেখবেন যে অন্য কেউ আইসা মাছ ধরে নিয়ে চলে গেছে। তুমি কি বলতে চাইতেছো? ওই আর কি কইতেছিলাম যে শত্রু বন্ধু হয়। আজকে যে মানুষটা বিপদে পড়ছে সেই মানুষটা কালকে যদি দেখেন সে নির্দোষ, তাইলে তার পাশে ওই অসহায় কে দাঁড়াইছিল? যারা দাঁড়াইছিল মানুষ তাদেরই মনে রাখবো। আর শুধু রাজনীতির কথা না, এবার কথাটাও একবার ভাবেন। মাইয়া আমার মুখে কিছু কয় না, কিন্তু চোখ দেখলেই আমি সব বুঝি। নয়নের কথা উঠলে না মাইয়ার চেহারাই কেমন যেন অন্যরকম হয়ে আছে। মারো কথা ঝামেলা নয়নের কথাটা মাথা থেকে আউটই হয়ে গেছিল, অথচ ছেলেটা দিলখানা বুঝে আসছে। হ্যাঁ লিগে একটু কই ওগুলাটার খবর নেন, কেসের কি অবস্থা সেটা জানেন, কে তার কেসটা লড়তেছে সব জানেন। ছেলেটা যদি নির্দোষ হয় বিষয় যে ঘটনা ঘটছে এখন এইটা নিয়ে যদি বাচ্চু চেয়ারম্যান আর আজমল চেয়ারম্যানের মধ্যে লড়াইটা হয়, আমি হিসাব ক্লিয়ার করে ফেলছি। আমার কাছে একদম পরিষ্কার, বাচ্চু চেয়ারম্যানে এই লড়াই জিতবো। ধর, তুই রাজনীতির কত বুঝোস, পলিটিক্স অন্য জিনিস। এই যে আজমল চেয়ারম্যানের লগে কে থাকে? জুলহাস ভাই। এখন সে থাকা অবস্থায় ওই চেয়ারম্যানের গায়ে কেউ হাত দিতে পারবো? আর মহাবীর রুস্তুম ভাই কার সাথে থাকে? সেও তো বাচ্চু চেয়ারম্যানের সাথে থাকে। রুস্তুম ভাই তো তুমি ছোট করতে পারো না। ওরে ভাই, সেই জন্যই তো বলতেছি যে বাঘে সিংহে যদি লড়ে একবার বাঁধে কেউ তো কাউকে ছাড় দিব না। আমার তো মনে হইতেছে দুই গ্রামের গন্ডগোল যদি লাইগা যায় একেবারে ফিল্মের ফাইট শেষ। আমি দেখছি না যে ঘরের মধ্যে থেকে হাত দাও, বটি দাও, খুন্তি, চামচ, যে যা পারে, বিশেষ করে ওই যে মাছ মারার বললুম এইভাবে কাম সারছে। কি মহাবীর সাদেক বাচ্চু চলে আসছে। এটা রুস্তুম ভাই। ভাইরাল ভাই, এই যে পলাইতেছো কেন? তোমার তো সব দেখা যাইতেছে। ধরে পাগল, আমি দেখি না, আমার দেখবো কেমনি? এই ভাই, তুই কিন্তু আমার কয়া দিস না আমি এখানে আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে হাকারু, জি কেমন আছস? ভাই, এই ভালো আছে। আপনি কেমন আছেন? আছি তো ভালো। আচ্ছা, তোর লগে না একজন থাকে, কি জানি নাম? ভাইরাল। ও, এই যে ভাইরাল ভাই, এইভাবে সিপার মধ্যে লুকায় থাকলে সব দেখা যায়। ঠিক আছে, বাইরন বাইরে আসেন। এই নামেন মিয়া। চোখের মধ্যে হাত দিয়ে চোখ বন্ধ করলে কি মনে করছেন কেউ আপনি দেখেন না? আমি না দেখলে আমারে দেবো কেমনে? এই মিয়া, হাত নামান। আমার এত বড় ক্ষতি করে সিপার মধ্যে লুকালে হইব? ফাইজলামি করেন আমার সাথে? ভাই বিশ্বাস করেন, আমার দোষ নাই। আমি ইচ্ছা করে নতুন বউ সাজি নাই, সবাই আমারে ধৈর্য শাড়ি পরাই দিছে। শাড়ি পরানোটা ভালো হয়নি ভাই। ঠিক আছে, অসুবিধা নাই। তবে যা করছেন এর লেগে আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদ? আসলে ধন্যবাদ। তোমার কারণে আমি বড় বিপদ থেকে বাঁচছি। নইলে আমার বোনদারে ওই খাটাস মহাজনের লগে বিয়ে দিতে হইতো। আমি ভুল করছি ভাইরাল। তোমার উপর রাগ জারছি, বকা দিছি, যা মন চায় তা করছি। এটা আমি অনেক ভুল করছি। তো আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমরা আমার খারাপ চাও নাই, তোমরা আমার বোনের ভালো চাইছো। লাগতেছে রুস্তম ভাই, তাহলে তো আর মারধর করার তো কোনো বিষয় থাকলো না। না আরে না, মায়ের দূর হবো কি লেগা? আর এখন মায়ের দিতে মন চাইলে তো আমার নিজেরই মারতে মন চাইতেছে আগে।
এইটা একটা আসল কথা কইছেন রুস্তম ভাই। মানুষ যদি ভুল করে আর সেই ভুল যদি সে বুঝতে পারে, ওই মানুষটাই মহান মানুষ। হ্যাঁ ঠিকই কইছিস। মজনু ভাইয়ের মতো একজন খাঁটি মানুষ রেখা আমি ওই সন্ডালার লগে আমার বোনের বিয়ে দিতে গেছিলাম। আজ আমি বুঝছি আমার বোনের সুখের থেকে টাকা কিছু না, টাকা আমার বোনের সুখের থেকে অনেক বড়। দেখছো ভাই কি কইলো, বুঝছো? কি ভাই কইলো তোমার কারণে, মানে তুমি হিরো, তোমার কারণে লাইলি মজনুর প্রেম আজ ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ আমার কারণে না? চলো আজকা তুমগরে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো, চলো। পেট এমনি ভরা। মিষ্টি আবার মিষ্টি তো, মিষ্টি আবার অন্য কিছু বলো তো। তাহলে আমি খাবো না। আরে না অন্য কিছু না, সত্যি কথা বলতেছি, মিষ্টি খাওয়াবো। আরে রসিকলালের মিষ্টি, চলো ভালো মিষ্টি, চলো। চিন্তা করিস না কিছু, নয়ন ভাই কিছু হইব না। কেমনি চিন্তা করুম না কো? এতগুলা মানুষের সামনে আমার ভাইটারে পুলিশ ধরে নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষ মনে করছে আমার ভাই খুন করছে। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, কিন্তু সত্য তো এটা না। আমরা সবাই খুব ভালো করে জানি যে নয়ন ভাই এই কাজ কোনোদিনও করতে পারে না। কিন্তু মামলা তো হয়ে গেছে। যদি কোনো যদি টদি না, এটা পুরোটাই মিথ্যা মামলা, পুরোটা সাজানো। যে মানুষ শত্রুর উপকার করে সে মানুষ খুন করব, এটা তো আমি নিজে কোনোদিনও বিশ্বাস করব না। টিয়া, একটা কথা মনে রাখ, মিথ্যা কিছুদিন দৌড়াইতে পারে, কিন্তু সত্য শেষ পর্যন্ত জিতেই। তোকে কোথায় যেন সত্যি হয়ে যায়। কি রে, কার ফোন? ধরলি না যে? বিদ্যুতের। ও আচ্ছা, বিদ্যুৎ ভাই ফোন করছে। আচ্ছা, আমাকে সামনে ধরতে মনে হয় লজ্জা লাগতেছে। ঠিক আছে, আমরা সাইডে যাই, তুই কথা কর। আর তার ফোন ধরতে ইচ্ছা করে। কি কস? ফোন ধরতে ইচ্ছা করতেছে না মানে? ঝগড়া হয়েছে তো গো? না রে, ঝগড়া না। ভাইয়ারে সে যেমনি ধইরা নিয়ে গেল, সে কি জানতো না যে ভাইয়া নিরপরাধ? শোন টিয়া, আমার কিন্তু এরকম মনে হয় না। আর বিদ্যুৎ ভাই কি করার আছে? ওনার হাতে থাকলে নিশ্চয়ই উনি করতো। বাদ দে তো প্লিজ। অন্য কোনো কথা কর থাকলে কর, নয়তো বাড়ি যা। আমার এসব ভালো লাগতেছে না। আচ্ছা, আরেকটা খবর শুনছস? আবার কি? তানহা মারুফ ভাই লোকে পালায় গিয়া বাসু চেয়ারম্যানের বাড়িতে উঠছে। শুনলাম। মানতে হইব, তার অনেক সাহস। আজমল চেয়ারম্যানের মতো মানুষের চোখে ফাঁকি দিয়ে সেই কাজ করলো। হ, পুরা গ্রামে এখন এই খবরই ঘুরতেছে। অনেকে কইতেছে এখন দুই গ্রামে নাকি রক্তারক্তি হইবে। হইবই তো, আমার তো মাথায় ঢুকে না তারা কেমনি এই কাজটা করলো। পুরো আগুন লাগাই দিছে ও। আমারও তো সেই ভয় রে। আজমল চেয়ারম্যান এই অপমান সহজে মাইনা নিব না। আর বাস্তু চেয়ারম্যান কি মনে হয় সহজে সাইডা দিব? দুই চেয়ারম্যান যদি জেদ ধরে বসে, তাহলে আবার দুই গ্রামের মানুষ বিপদে পড়বো। একদিকে নয়ন ভাইয়ের এরকম মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আবার অন্যদিকে তানহারি ঘটনা। সবকিছু কেমন জানি একসাথেই ঘটতেছে। আমারও না মাঝে মাঝে মনে হয় এত কিছু ঘটতেছে, এগুলো কিন্তু কাকতালিও না। মনে হইতেছে পিছনে কেউ আগুনে ঘি ঢালতেছে। ঠিক তাই, দুই চেয়ারম্যান যদি আবার মারামারি লাগে, তাহলে লাভ কার হইব? গ্রামের মানুষের তো আর না। আমার খুব ভয় লাগতেছে রে। মনে হইতেছে সামনে অনেক বড় ঝড় আইতেছে। শোন, ভয় পাইলে চলবো না। যেমনি হোক আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হইব, আর নয়ন ভাইরে যেভাবেই হোক মুক্ত করতে হইব। ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি সত্য একদিন বাইর হইবই। সত্য কোনোদিনও চাপা থাকে না। দোয়া করিস তোরা। আর টিয়া, তোর একটা কথা কই, বিদ্যুৎ ভাই কিন্তু মানুষটা অনেক ভালো, অনেক সৎ। উনি একজন দায়িত্ববান পুলিশ। হ, শেয়ারি ঠিকই কইছে। বিদ্যুৎ ভাই যে নয়ন ভাইরে অ্যারেস্ট করছে, তার মানে যে সে অন্যায় করে ফেলছে তা তো না। তার হয়তো কিছু করার ছিল না, সে তার দায়িত্ব পালন করছে।
একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা আমরা যাই, সেটা চল। চিন্তা করিস না। সামিয়া, এদিকে আয়। বাবা, কি রে, কি হয়েছে তোর? তোর চেহারাটা এমন মলিন দেখাইতেছে কেন? শরীর খারাপ করছে তোর? শরীর না বাবা, মনটাই খারাপ। মন খারাপ কইরা জীবন চলে না রে মা। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। কিন্তু বাবা, সব ঘটনা কি মানুষ মাইনা নিতে পারে? চেষ্টা করতে হয়। চেষ্টা তো সবাই করে বাবা, কিন্তু কিছু ঘটনা আছে যেগুলো মাইনা নেওয়া যায়। বুঝছি, তুই নয়নরে নিয়ে একটু বেশি ভাবতেছস। বাবা, নয়ন ভাই একজন ভালো মানুষ, আর আমি বিশ্বাস করি নয়ন ভাই খুন করতে পারে না। বিশ্বাস আর প্রমাণ এক জিনিস না। আইন বিশ্বাসে চলে না, সাক্ষী প্রমাণে চলে। কিন্তু আইন যদি ভুল মানুষ দ্বারা চালিত হয়, যদি নির্দোষ মানুষকে ফাঁসাই দেয়, এসব তদন্তে বাইর হইব। আইন, আদালত, বিচার, সালিশ এসব আছে কি জন্যে? কিন্তু বাবা, তদন্ত করতে করতে যদি একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, এর মধ্যে গ্রামের মানুষ ভাবা শুরু করছে নয়ন ভাই খুন। সমাজের মুখ বন্ধ করা খুব কঠিন সামিহা। বুঝলাম, সমাজের মুখ বন্ধ করা কঠিন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কি কঠিন বাবা? তুই কি কইতে চাস পরিষ্কার করে ক। বাবা, আমি শুধু এটুকু চাই, তুমি যেন কখনো অন্যায়ের পাশে না দাঁড়াও। সবাই তোমার চেয়ারম্যান বলে সম্মান করে, এই সম্মানটা যেন কারো কান্নার কারণ না হয় বাবা। মানুষের বিচার মানুষ করে না রে মা, আইনে করে। নয়ন যদি নির্দোষ হয় তাহলে আইনে সে ছাড়া পাইব, আর যদি দোষী হয় তাহলে শাস্তি পাইব। আমি শুধু চাই সত্যটা যেন কখনো মিথ্যা দিয়ে ঢাইকা না যায়। তুই অনেক বড় বড় কথা বলতে শিখছস। একটা কথা মনে রাখিস, সব সত্য মানুষের সামনে সঙ্গে সঙ্গে আসে না। ঠিক, কিন্তু বাবা, সত্যরে যত জুড়ে চাপা দেওয়া হয়, একদিন ঠিক তত জুড়ে সে মানুষের সামনে বাইরে। আমি এমনিতে তানহার নিয়ে ভাবনায় আছি, আর এসব নিয়ে তুই আর আমার এখন মাথা ঘামাইতে কইস না। তুই এখন ঘরের কাজে মন দে, এখন যা, আমার একটু একা থাকতে দে। বাবা, ঘর তখনই ভালো থাকে যখন সেই ঘরের ভিতটা সত্যের উপর দাঁড়ায় থাকে। অন্যের উপর দাঁড়াবে না, সেই ঘরের ঘর থাকে না। জুলাস, জুলাস কই গেছিলি? তানার লগে দেখা হইছে? বস আছে, দেখা হয়েছে। কেমন আছে আমার মাইয়াটা? শুকাই যায় নাই তো? কামটা ছিল কি কইলো আমাকে কথা? চাচি আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ তানা খুব ভালোই আছে। মারফা তানার সাথে দেখা হয়েছিল, তানার সাথে আমি কথা বলছি। তানা বললো যে ওই যে ফুলনুর দাদি মারুফের মা খুব আগলায় রাখছে। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু চাচি, কিন্তু
আমাকে কথা কিছু জিগাই নাই জুলহাস। চাচি, তানহা একটানা বাড়ির সবার কথা জিগাইছে, চাচার কথা জিগাইছে, আপনার কথা জিগাইছে, সামিয়ার কথা জিগাইছে, মজনু বসের কথা জিগাইছে, বাড়ির প্রতিটা মানুষের কথা জিগাইছে। আমার মাইয়া, আমি জানতাম যতই অভিমান থাকুক নিজের ঘর তো ভুলতে পারবো না। তবে চাচি, ওরা দেখে মনে হইলো যে ও আপনাদের খুব মিস করে। আমারে নাকি ওর বাপরে? সত্যি করে কারে বেশি মিস করে? সবচেয়ে বেশি চাচারে মিস করে। আমি জানতাম ছোটবেলা থেকেই মাইয়াটা বাপের পিছনে পিছনে ঘুরতো। সেই মাইয়া বাপের বুক না দেখেই ঘর থেকে বেরিয়ে গেল। আসলে চাচি, ওর তো কোনো উপায়ও ছিল না। আমি জানি, কিন্তু আমার কষ্টটা বুঝোস? একজন মায়ের কষ্ট বুঝোস? একদিকে স্বামী আর একদিকে সন্তান, মাঝখানে আমি কষ্ট পাইতাছি, আর একদিকে টানা কষ্ট পাইতাছে। দুইজনের মাঝখানে দাঁড়াইয়া আমি মরতাছি, ওইদিকে তানহা মরতাছে। আমি তো বুঝছি চাচি, তানহার চোখের দিকে তাকালেই বোঝা যায়। বাইরে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, আর ভিতরে ভিতরে প্রতিটা মুহূর্ত এই বাড়ির জন্য মন পুড়তেছে। তাহলে তুই কি কইলি ওরে? আমি আসলে আমি মিথ্যা কথা বলছি চাচি। মিথ্যা? জি চাচি, বলছি যে সবাই ভালো আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। সত্য কইলি না কেন? কইতে পারি নাই চাচি, ওর দিকে তাকায় কইতে পারি নাই যে চাচা দিন রাত 24 ঘন্টা আগুন হয়ে আছে। কইতে পারি নাই যে আপনি সারাদিন কান্দেন। স্বামীয়া, মজনু চাচা, আমরা সবাই ভাঙা পড়ছি, কথা কইতে পারি নাই। তাহলে ও নিজেই নিজেদের দোষ দিত, ভেঙে পড়তো। ওই বাড়িতে লড়াই করার শক্তি ও হারাই ফেলতো চাচি, এই জন্য আমি কই নাই। আমি কেমন মারে জুলাস? নিজের মাইয়াটারে বুকের মধ্যে জড়াইয়া ধরতে পারি না। কেমন আছে জানি না, খালি দূর থেকে খবর নেই। এই কষ্ট আমি কেমনে সহ্য করি? নিজেরে দোষ দিয়েন না চাচি, সময়টা আপনারও পক্ষে নাই, তানারও পক্ষে নাই। সময়টা মানুষে এইখানে এনে দাঁড় করাইছে। চাচি, আরেকটা কথা কই। ক। তানার চোখে আজও আমি চাচার প্রতি সেই আগের সম্মানটাই দেখছি। অভিমান আছে, কষ্ট আছে, কিন্তু ঘৃণা নাই। চাচার বিরুদ্ধে একটাও খারাপ কথা কয়নি। তবে চাচি, আমার বিশ্বাস এই ভাঙন একদিন জোড়া লাগবেই। আজ যেই নদী 2 ভাগে ভাগ হয়ে গেছে, সেই নদীতেই এক সময় একটা সেতু তৈরি হবে। আর আমাদের তানহা সেই আশাটা বুকের মধ্যে ধরেই বাঁচতেছে। আল্লাহ আমার মাইয়াটারে হাসি মুখে তার বাবার বুকের মধ্যে ফিরাইয়া দাও। তোমার কাছে এইটুকুই চাও আমার। জানো তো না, এই নদীর পাড়টা না আমার খুব পছন্দ। আমার যখনই মন খারাপ হয় তখন আমি এখানে এসে বসে থাকি। তাহলে এখন তো আসলে মন খারাপ হওয়ার কোনো অপশন নেই, কারণ আমার মন তো আমার পাশে বসে।
তুমি যদি হতে বনহংসী, আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে তুমি। কোনো এক দিগন্তের জলশিরির নদীর ধারে ধান ক্ষেতের কাছে উড়ে যেতাম দুজনে নীল আকাশ ভাসে। কি আমি কি এত খারাপ আবৃত্তি করলাম? না, সুন্দর হয়েছে। তানহা, কি হয়েছে তোমার? তানহা, তানহা, আজকে সুলাস ভাই আমার মিথ্যা বললো। কেমন বুঝলা? সুলহাস ভাইয়ের আমি ছোট থেকেই চিনি, তার মুখে বলতেছিল সবকিছু ভালো, কিন্তু তার চোখ অন্য কথা বলতেছিল। আমার বাবা নিশ্চয়ই কষ্ট পাইতেছে মারু, মা কান্নাকাটি করতেছে, সামিয়া পুরো মন খারাপ। আমি তো এটা চাই নাই, আমি শুধু তোমারে চাইছিলাম মারু, কিন্তু আমার সুখের জন্য যদি আমার বাবা মায়ের মন ভাঙে তাহলে এই সুখ আমার অনেক কষ্ট দেবো মারু। তানহা, আমার দিকে তাকাও। তানহা, প্লিজ প্লিজ, একটা কথা বিশ্বাস করবো? কি? তোমার আব্বা তোমার উপর রাগ হয়ে আছে, খুব রাগ। এই রাগও একদিন শেষ হয়ে যাবে। নদীর পানি তো সবসময় উত্তাল থাকে না, ঝড় যখন শেষ হয়ে যায় আবার শান্ত হয়ে যায়। যদি না হয় ওই তুমি তো নিশ্চিত কেমনে হইতেছো মারু? কারণ আমি শুধু তোমার না, তোমার পরিবারের সব মানুষে নিজের আপন মানুষ মনে করি। আমি কখনোই চাই না আমি তোমারে পাইছি দেখা আমি জিতে যাই আর তোমার বাপ মা হেরে যায়। তুমি দেখো, আমি এমন একদিন আনবো যেদিন তোমার আব্বা নিজে তোমার হাত আমার হাতে দিয়ে কইব, যা আমার মায়েরে নিয়ে যা। তুমি মানুষটা তো আশা পাও কই থেকে? তোমার চোখে। কারণ যে চোখ এত ঝড়ের পরেও মানুষের ভালোবাসতে পারে, তাহলে পৃথিবীর কোনো সম্পর্কই ভাঙা থাকতে পারে। চলো। এত তাড়াতাড়ি? হ, দাদি এখন থেকে আমাকে খোঁজ খবর নেওয়া শুরু করে দিছে। আর তোমার যদি যাইতে দেরি হয় তাহলে তো চিন্তায় শেষ। চলো চলো। আরেকটা কথা। কি কও? আচ্ছা, আর কি কোনোদিন এখানে আইসা তুমি ওই কবিতাটা আমার শোনাবো না? শুধু কবিতা শোনাবো না, দরকার পড়লে আমি কবি হয়ে যাবো। চলো। আপু, ফোনটা ধর। বিদ্যুতের ফোন, তাই না? ফোনটা ধরতেছোস না কেন? আমার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না।
দেখ টিয়া, বিদ্যুৎ একজন আইনের লোক, ওরে অর্ডার দিছে, অর্ডার অনুযায়ী ওর নিজের দায়িত্ব পালন করছে। আর তাছাড়া ও তো যাওয়ানোর আগে আমগো কয়ে গেছে এই মামলার সত্যতা ও উদ্ঘাটন করব। টিয়া দেখ, আমি তো কষ্টটা বুঝি, কিন্তু তাই বলে বিদ্যুতের মতো এত ভালো একটা মানুষকে এইভাবে কষ্টটা দেওয়া ঠিক না। আপু সে কেমনে পারলো আমার ফেরেস্তার মতন ভাইটার হাতে হাত করে পড়া নিয়ে গেল আমার চোখের সামনে? আমি এই দৃশ্য ভুলতে পারতেছি না। আরে পাগলি, এটা তোর চাকরি, আর তাছাড়া আইন যারে গ্রেফতার করতে করবো ও তো সেই কাজটাই করবো, এজন্যই তো পুলিশের পোশাক পরে। থাক থাক, ওর চাকরি নিয়ে আইন নিয়ে আমাকে কষ্ট বুঝে না, এরকম মানুষ আমার লাগবো না। তুই আসলেই অনেক আবেগে আপ্লুত হয়ে গেছিস। এখানে বিদ্যুতের জায়গায় অন্য কোনো পুলিশ থাকলে ওই একই কাজটাই করতো, জানোস। অন্তত বিদ্যুৎ তো আমাকে কথা দিছে, প্রতিশ্রুতি দিছে যে ঘটনার সত্যতাও খুঁজে বাইর করব। না, কারোর কোনো দোষ নাই, সব দোষ তো আমার নয়ন ভাইয়ের। আমার নির্দোষ ভাইটা শোন টিয়া, তুই জানো সবচেয়ে বেশি আমার খারাপ কার জন্য লাগতেছে? আমাকে সামিয়ার জন্য। আপু, স্বামী আপুর জন্য আমারও খুব খারাপ লাগে। কতদিন পর মেয়েটা একটু আশা করা শুরু করছিল, ওই সুখের স্বপ্ন দেখবো, আর একদিনে এক মুহূর্তের মধ্যে সবকিছু চুরমার হয়ে গেল। একদিকে নয়ন ভাইয়ের পুলিশে ধরে নিয়ে গেল, আর একদিকে তানহা বাড়ি থেকে পালাইতে বাধ্য হইলো। এখন ভাব সামিয়া এখন কি অবস্থায় আছে। একদিকে নয়ন ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে, আরেকদিকে ছোট বোন পালায় গেছে। এত সবকিছু মিলায় ও এখন কি করতেছে, কি অবস্থায় আছে, তুই একটা বড় অবস্থাটা চিন্তা করছস? আচ্ছা আপু, আমি স্বামী আপুরে দেখতে চাই। যা, এই সময় ওর একটা আপন মানুষের দরকার আছে, তুই যা। কিন্তু মাথায় রাখিস, আজমল চেয়ারম্যান কিন্তু রাগলে মাথা ঠিক থাকে না, তোরে তানহার বান্ধবী হিসাবে দেখতে পারে। আর দূর আপু, কি যে কো না, চাচা আমার খুব ভালো মতন ছিল, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আমি গেলাম। সামিয়া, সামিয়া, চাচা আমি আর পারতেছি না, তানহা বাড়িতে নাই, নয়ন ভাইয়ের এই অবস্থা, বাবা ইদানিং কেমন জানি শুরু করছে, আমি না এগুলা নিতে পারতেছি না চাচি। কান্দো সামিয়া, মন খুলে কান্দো, কান্দা মনের মধ্যে যত কষ্ট আছে সব বাইর করে দাও। শোনো, জীবনে একটা কথা মনে রাখবা, আকাশের মেঘ যতই কালো হোক জীবনে কোনোদিনও সূর্যরে ঢাকা রাখতে পারে না। সত্য ঠিক তেমন। কিন্তু চাচি, এই সত্যের জন্য মানুষরা এত কষ্ট পাইতে হয়? হয়, কারণ সত্য কোনোদিনও সহজ রাস্তায় আসে না, তারে লড়াই কইরা সিনায় আনতে হয়। নয়নরে আমি যতটুকু চিনছি, ওই পোলাটা কোনো অন্যায় করতে পারে না। আজ মানুষ বিশ্বাস না করলেও কাল করব। আজ আদালত যদি না শোনে, একদিন শুনবই। আল্লাহ কোনোদিনও অবিচার করে না। সামিয়া,
চাচি চাচি ততদিনে যদি অনেক দেরি হয়ে যায়। সামিয়া, দেরি আর শেষ এক জিনিস না। আল্লাহ দেরি করে ঠিকই, কিন্তু কোনোদিনও কারো প্রতি অবিচার করে না। তানহার কথা না অনেক মনে পড়ে। একটা রাত আমি ওরে ছাড়া ঘুমাই নেই। আজকে কতদিন ওরে ছাড়া, ওর কথা খুব মনে পড়ে। ওর বই তো, রক্তের সম্পর্ক কি এত সহজে দূরে যায়? বাবা যদি কোনোদিন তানহারে ক্ষমা না করে। এত নিরাশ হইও না সামিয়া। যে মানুষটা দেখতে বাইরে লোহার মতো শক্ত, ওই মানুষটাই ভিতরে ভিতরে মোমের মতো নরম। আমি নিশ্চিত ভাইজান ঠিকই তিলে তিলে কষ্ট পাইতেছে। চাচি তুমি কি আসলে মনে করো বাবা এখনো তানহারে ভালোবাসে? বাপ মায়ের ভালোবাসা রাগলেও মরে না। আমি যদিও ছোটবেলায় মা বাবারে হারাইছি, কিন্তু ওনারা যখনই আমার সাথে কোনো কিছু নিয়ে রাগ করতেন, আমি তাগো চোখে রাগের পিছনের ভালোবাসা দেখতে পাইতাম। বাপ মায়ের রাগ করলে শুধু মুখের দরজাটা বন্ধ হয়ে যায়, মনের দরজা সারা জীবন খোলা থাকে। তোমার আব্বার চোখেও দেখছি, ওনার চোখে রাগের চাইতে কষ্ট বেশি। দেখো, একদিন নয়ন মুক্ত হইব, তানহাও এবারের উঠানে মাথা উঁচা করে হাঁটবো। আজ যে ঘর কান্নায় ভইরা আছে, একদিন সেই ঘরে হাসির রোল পড়ব। সত্যি হইব চাচি, নান ভাই মুক্ত হইব। তানহা এসে হঠাৎ করে আমার পেছন দিয়ে জড়াই ধরবো। ইনশাল্লাহ। তবে তার আগে আমাকে ভাঙলে চলবো না, শক্ত হইতে হইব। তুমি ভাঙলে তোমার আম্মা ভাঙবো, আর ওইদিকে নয়ন গোবারের সবাই আশা হারাইব। না, আবার ধৈর্য ধরতে হইব। নয়ন ভাইয়ের জন্য আর তানহার জন্য আমার ধৈর্য ধরতে হইব। সাব্বাস, এই তো আমার সাহসী মাইয়া। বস, আরে বস, খবর আছে। আরে বস, একটা খবর আছে, বিশাল একখান খবর আছে। আরে কি খবর এটা কবি তো? দেখা হইছে। কার লগে দেওয়া হয়েছে? আমাদের তানহার সাথে দেখা হইছে। কস কি? কার লগে দেওয়া হয়েছে? কেমন আছে? কেমন আছে? ভালো আছে। ওই বড় রাস্তার মোড়ে দেখা হইছে। আচ্ছা, তানার সাথে মারুফও ছিল। তোর দেখে কি কইলো রে? বস, আমি তো মারুফ আর তানহারে দেখে মনে করেন যে একটু দূরে একটা গাছের আড়ালে চুপ করে পলায় আছি। তানহা যে চালাক, আমার গন্ধ পেয়ে ঠিকই গাছের এনে চলে গেছে। দেখেছে জুলাস ভাই, বের হয়ে আসেন। আমি তো লজ্জার মধ্যে পড়ে গেছি, সামনে বের হয়ে আসলাম। আরে আমার ভাতিজি না, কইতে হইব না। তা কেমন আছে? ভালো আছে তো? ওকে দুজনকে কেমন দেখলি? হাসি খুশি তো? এমনিতে তো খুবই হাসি খুশি দেখলাম, আচ্ছা আচ্ছা, আর ওদের দেখে মনে হইলো দুইজনই ভালো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু বস, কি যেই বাড়ির সবার কথা কওয়া শুরু করলাম, চাচা, চাচি, সামিহা, আপনি, লাইলি চাচি, এদের কথা শোনার মাত্র মনে করেন যে চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল। খুব মন খারাপ হয়ে গেল, আর বারবার চাচার কথা জিজ্ঞাসা করতেছিল। শোনো, একটু অন্যরকম, আর দোষটা সাধারণ মায়ের মতো না, একটু ব্যতিক্রম, বুঝছস? আমরা মনে কর যা দেহি ও অ্যাডভান্স আরো আগেই দেখালায়, 6 মাস আগে এই জিনিসটা বুঝা ফেলায়। মানে মানুষের মুখ দেখা ও বলতে পারে কি ঘটবো কি করবো। ঠিকই কইছেন বস, আমি যতই লুকাইতে চাইছি ও ঠিকই সবকিছু বুঝে গেছে। বুঝবই তো। আরেকটা কথা ধরে কই। কি কথা বস? কোন? তানহা যে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে গিয়ে উঠছে,
আমার মনে হয় না এটা শুধু ভালোবাসার জন্য। তাইলে বস? আমার কাছে মনে হইতেছে কি জানোস, ওর উদ্দেশ্য আরো বড়, আরো মহৎ। এই যে আমাকে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব, দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, ফেসাদ, মারামারি, এটার অবসান চাই ও। আমাকে পরিবার এই দুই গ্রামের মধ্যে মিলন ঘটাতে চাই। বস, সত্যি যদি বিষয়টা এরকম হয়ে থাকে তাহলে তো দুই গ্রামের মানুষ তানারে মাথায় তুলে রাখবে। এটাই ঘটে। আমার মন কইতাছে তুই দেখবি এটাই ঘটবো। ওর প্রচন্ড সাহস, ও সৎ সাহস। আসলেই বস, অনেক সাহস। বস, ওই যে আসতেছে হারামি লতিফ। আগে তো সাদেক মহাজনের সাথে গাটসার ছিল, তার আগে রুস্তমের সাথে চলতো। শয়তান ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পায়ে খুব ভালো হইলো ভাই। আমি কিন্তু আপনার একদম ভক্ত কোয়া ভুলইব, গুণমুগ্ধ ভক্ত হইতে পারেন না। জিনিসটা দেখেন ভাইজান, ধরেন এই যে আমাকে যে সাদেক মহাজন জি, তার কিন্তু টাকা পয়সা গহনা জমি জিরাত কোনো কিছুর অভাব নাই। রুস্তমের বোন লাইলি যদি তারে বিবাহ করতো, সে কিন্তু রাজরানীর মতো থাকতো কিনা কোন ভাই? সে অবশ্যই থাকতো। কিন্তু সে কি করছে ওই হীরার কারণে থুইয়া আপনার মতো একজন রে বিয়া কইরা বলাইলো। এই মুখ সামলা কথা কবি লতিফ, তোরে কিন্তু আমার ভালো করে চিনা হয়ে গেছে। তুই কি করলি তুই? হ্যাঁ, জুলার যারা একবার ভালো করে চেনে তাদের কিন্তু সহজে ছাড় দেয় না। তুই কি কথা করলি? কি অপমান করলি তুই? হ্যাঁ, বারো একটু লাল করে দেবো। কি কইছে বস? কুল জুলার ভাই, কুল মানে আমি বলি আপনার, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি কিন্তু বলছি যে আমাদের মজনু ভাই হীরার চেয়েও দামি। আমি আপনার বুঝাই বলি ব্যাপারটা, যদি হীরার চেয়েও দামি না হইতো তাহলে হীরার ব্যবসায়ী থুইয়া মজনু ভাইরে কি কেউ বিয়া করে বলেন? আমি ওইটা বলছি। কুল জুলার ভাই, কুল মানে আমি বলি আপনারে, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি কিন্তু বলছি যে আমাদের মজনু ভাই হীরার চেয়েও দামি। আমি আপনার বুঝাই বলি ব্যাপারটা, যদি হীরার চেয়েও দামি না হইতো তাহলে হীরার ব্যবসায়ী থুইয়া মজনু ভাইরে কি কেউ বিয়া করে বলেন? আমি ওইটা বলছি। প্রথমে একটা কথা মনে রাখবা। জি বলেন। তুমি তো এই গ্রামে আসছো, পরবর্তীতে তোমার যেন আর এই গ্রামে ঘোরাঘুরি করতে না দেখি, ঠিক আছে? আমি খুব ভদ্রভাবে তোমারে বলতেছি, কারণ নতুন চশমা নিয়েছি তো, সবাই বলতেছে চশমাটা পরলে বলে খুব ভদ্র লাগে আমার। তাই ভদ্রভাবেই বললাম। পরবর্তীতে এত ভদ্রভাবে বলবো না, চরম অভদ্রভাবে তোমার সাথে কথা হবে, ঠিক আছে? হ্যাঁ, বস যেটা বলছে সেটা কি মাথায় ঢুকছে? মানে খাঁটি বাংলাই তো বললো, কথাটা বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে ধরে রাখেন যে এইটাই বসের শেষ কথা। যা বলছে সেটাই করবে, পরবর্তীতে যেন কোনো কিছু না হয়। আর আপনারা যদি এই গ্রামের কোনো মানুষের উস্কানি দিতে দেখি বা কোনো নোংরা খেলায় মারতে দেখি, তাইলে কিন্তু এই দুই পা নিয়ে আর গ্রাম থেকে বেরোনো লাগবে না, বাইঙ্গে গাড়ি ঝুলাই দেবো, তারপর যাওয়া লাগবে। আচ্ছা, দেখা যাবে। বড় ভাই, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আবার তাকায় আছেন কেন? কি দেখেন? যান, কথা শেষ হয় নাই নাকি দুটো বাড়ি দেবো তারপর যাবেন? দেখছেন বস দাঁড়িয়েছিল, নিশ্চয়ই কোনো খারাপ প্ল্যান করলো। আমি দেখছি তোর হাতের থেকে এই লাঠিটা সরাইতে হবে। হাতের মধ্যে লাঠি থাকলে তোর মাথা বেশি উত্তেজিত হয়। ও ঠিক আছে। ওই যে হাসে না, হ্যাঁ, ওর হাসির মধ্যে ভয়ঙ্কর বিষ লুকে আছে। ওই গ্রামে ঢুকছিল, কোন এক
একটা কুমতলব, আমি শিওর। বস, আমার তো এটাই মনে হয়। লাইলি যে বিয়ার আসর থেকে পালায় আমাকে এনে আইছে না, ওরা আমাকে এখনো আইসা ঝামেলা করবে। চিন্তা করেন না তো বস, এখন থেকে আমরা সব সময় চোখ কান খোলা রাখবো। স্যার, একটা কথা বলি। বলুন। আমার মনে হয় নয়ন ভাই অপরাধী না। আমারও তো তাই মনে হয়, কিন্তু মনে হলে কি হবে যাচ্ছে। আমরা হচ্ছে আইনের লোক, আমাদের আবেগ না, প্রমাণ নিয়ে কাজ করতে হয়। স্যার, আদালতে মনে আছে বলে কোনো শব্দ দিয়ে কাজ হবে না। আদালতে লাগে সাক্ষী, আলামত আর যুক্তি। কিন্তু স্যার, আমরা যতই আগাইতেছি ততই মনে হইতাছে ঘটনাটা চালাকি করে সাজাইছে। সেজন্যই আমি থামি নাই। যতক্ষণ না পর্যন্ত আমি এই সত্য বের করতে না পারছি, সে পর্যন্ত এই কেস শেষ হবে না। কিন্তু সে তো আমাকে ভুল বুঝেই যাচ্ছে। কে স্যার? ও, আমি বুঝেছি স্যার। কি বুঝলেন? স্যার, টিয়াপা উনি আবেগ দিয়ে ভাবতেছে। উনি জানেন না অফিসারের হাতে ওয়ারেন্ট আসলে তার কিছু করার থাকে না। আপনি ঠিকই বলেছেন জাহিদ সাহেব। জি স্যার। আসলে আমার পক্ষে তো আর আইন ভাঙা সম্ভব না, কিন্তু আমি এটাও চাই না একজন নির্দোষ মানুষ সাজা পাক। জানেন, জি স্যার। নয়ন ভাইকে যখন হাত করা পাওয়ানো হচ্ছিল, তখন আমার নিজেরও কষ্ট হচ্ছিল। এই যে রুস্তম ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, কেমন আছেন? আর ভালো থাকা স্যার, নিজের ভুলের বোঝা বইয়া বেড়ানো মানুষ কত আর ভালো থাকতে পারে কোন? একটা কথা বলি আপনাকে, একদিক দিয়ে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়েছে। কেমনে স্যার? লাইলি আপার বিয়েটা যদি সাদেক মহাজনের সাথে হতো, তাহলে কিন্তু আপনি সারা জীবন আফসোস করতেন। মজনু ভাই ভালো মানুষ, শিক্ষিত, এলাকার মধ্যে তার সম্মান আছে। তার চেয়ে সবচেয়ে বড় কথা, ওনারা দুজন দুজনকে ভালোবাসে। রুস্তম ভাই, আপনি তখন ভুল পথে হাঁটতেছিলেন। আমি কিন্তু আগেও আপনাকে এই সাদেক মহাজনের ব্যাপারে সতর্ক করেছিলাম। লোকটা 1 নম্বরের ক্রিমিনাল। ঠিকই কইছেন স্যার, তখন না আসলে বুঝতে পারি নাই, মাথা পুরো আওলায় গেছিল, হ্যাং হয়ে গেছিল স্যার। তবে স্যার একটা জিনিস বুঝতে পারছি, আল্লাহ যা করে ভালো লেগেই করে। স্যার একটা কথা জিগাই। বলেন। শুনলাম নয়ন বারে নাকি অ্যারেস্ট করছেন, কথা কি সত্য? সত্য। উপরের আদেশ, আইনের নিয়ম অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি অ্যারেস্ট না করলে হয়তো বা অন্য কোনো অফিসার অ্যারেস্ট করতো, কিন্তু রুস্তম ভাই, অ্যারেস্ট করা মানে কিন্তু সে অপরাধী না। ইনভেস্টিগেশন শুরু হয়েছে। স্যার আমার কেন জানি মনে হইতেছে বড় কোনো ভুল হইতেছে। এই জায়গার মধ্যে অন্য কারো হাত আছে স্যার। আপনার কি কাউকে সন্দেহ হয়? স্যার মানে এই যে নিশ্চিত কইতে পারুম না স্যার, তো আমার কেন জানি মনে হয় আজমল চেয়ারম্যানের হাত থাকতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে। তিনি তো আবার এখন আপনার আত্মীয়ের মতোই। আত্মীয় হইলে সত্য বদলা যায় না স্যার। আমি যেটা ভাবলাম সেটাই আপনাকে কইলাম।
বিচার করা আপনারও কাজ স্যার। আমি শুধু চাই নির্দোষ মানুষ যেন শাস্তি না পায়। রুস্তম ভাই, আপনার কথাটা আমার ভালো লেগেছে, মনে রাখলাম আমি। ঠিক আছে স্যার, আল্লাহ ভরসা। তাই স্যার সত্য একদিন বাইরে হইবই। আমি এখন যাই স্যার। যান, ভালো থাকবেন। জি। জাহিদ সাহেব শুনুন। জি স্যার। আজকে থানায় গিয়ে গুগল হত্যার ফাইল আবার পুরো খুলব। প্রত্যেকটা সাক্ষ্য, প্রত্যেকটা আলামত, প্রত্যেকটা টাইমলাইন নতুন করে ক্রস চেক করতে হবে। কোথাও না কোথাও একটা না একটা ভুল তো অবশ্যই আছে, আর সে ভুলটাই আসল খুনিকে সে পথ দেখাবে। জি স্যার। সব সত্য বের করতে হবে জাহিদ সাহেব। নয়ন ভাই যদি নির্দোষ হয়, আমি নিজ হাতে আদালতের সামনে ওনার নির্দোষ হওয়ার প্রমাণ দাঁড় করাবো। জি স্যার। চলুন। জুলাস, স্যার। জাগরে খবর দিছস, তারা কি সব আমাকে লোক? জি চাচা, সবাই আমাদের লোক, খুবই বিশ্বাসী, বাইরের কেউ না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ও হচ্ছে নাইম আর ও হচ্ছে আবির। তোমরা একটা কথা কান খুলে শুনে রাখো, তোমরা কেউ কোনো ঝামেলা করবা না, আর ওই বাচ্চু চেয়ারম্যানের লগে প্রকাশ্য কোনো ঝামেলা করবা না। এই কথাটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের সাথে যারা আছে তাদেরকে জানিয়ে দিবা। কিন্তু চেয়ারম্যান সাহেব, গ্রামের মানুষ তো ভাবতেছে আমরা সবাই চুপ হয়ে গেছি। শোনো, যুদ্ধ মানে চিৎকার না। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সেটাই যেটা মানুষ বুঝতে পারে না। জি চেয়ারম্যান সাহেব। আগে আমার কিছু খবর লাগবে। বাচ্চু চেয়ারম্যানের ব্যবসা কয়টা, আর কোথায় কোথায় তার টাকা ঘুরে, বাজার কমিটিতে কারা কারা তার লোক, আর ইট ভাটায় কারা কারা তার হয়ে কাজ করে। আর দেখবা কোন কোন মেম্বার তারে পছন্দ করে না, আর বাজারের কার কার লোকে তার মনোমালিন্য, এটা খুঁজে বাইর করবা। কি পারবা না? অবশ্যই পারবো চেয়ারম্যান সাহেব, সব খবর আমরা দুজন আপনারা জোগাড় করে দেবো। আরে শুধু খবর আনলেই হইব না তো, খবর যাচাই বাছাই করে আনবা। আমার গুজবের দরকার নাই, সত্য দরকার, বুঝছো? আর একটা কথা মনে রাখবা, গাছ কাটতে চাইলে কুড়াল চালাইলে হইব না, ওই গাছটার শিকড় খুঁজা বাই করতে হইব। শিকড় যদি শুকায়া যায়, তাহলে ওই গাছটা নিজের ওজনেই নিজের ভারে পড়ে যাইব। তাহলে চাচা, আপনার উদ্দেশ্যটা? বাচ্চু সাম্রাজ্য বাইরে থেকে না, ভিতর থেকেই দুর্বল করুম। এমন অবস্থা করুম, একদিন মানুষজনেরাই বাচ্চুর বিরুদ্ধে দাঁড়াইব। তখন আমার আর কিছুই করতে হইব না। আর একটা কথা, মারুফে চোখের আড়াল করব না, ও কিন্তু আবার মাঠে নামছে। ওরে হালকা করে দেখলে তোমরা কিন্তু ভুল করবা। ও কখন কি করে, কোথায় যায় না যায়, সব খবর আমারে দিবা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মারুফের সব খবর এখন থেকে আমরা আপনার কাছে এনে দেব। ঠিক আছে, যাও তোমরা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, নয়নের ব্যাপারে তো কিছু বললেন না। নয়নের বিষয়টা তুই দেখবি, ওর খোঁজ খবর রাখবি, ওর প্রতি যেন কোনো অন্যায় করা না হয়। ঠিক আছে? ঠিক আছে চাচা। আর একটা কথা মনে রাখবি, শক্তি দিয়া যুদ্ধ করা যায়, কিন্তু জেতা যায় ধৈর্য দিয়া। সময় এখন আমাদের না, কিন্তু আমাদের সময় একদিন আসবই। আর যেদিন সময় আসবো, সেদিন সবাই সবকিছু বুঝার আগেই
শেষ হইয়া যাইব। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, খবর কি? সবকিছু কিন্তু পরিকল্পনা অনুযায়ী গেছে বস। খেলা জমতে শুরু করছে। তানহার পালিয়ে যাওয়ার ফলে দুই চেয়ারম্যানের মধ্যে আগুন ধরা শুরু হয়েছে, কিন্তু আমি চাই সেই আগুন যেন আর নিভতে না পারে। জি বস। আজমল আর বাচ্চুর সংঘাত এখন অনিবার্য করে তুলবা। একজন আরেকজনের বিশ্বাস করার সুযোগ পাইলে চলবো না। ভুল বুঝাবুঝি, সন্দেহ, অপমান যা লাগে তাই করবা। ইনশাল্লাহ বস, সব ব্যবস্থা করতেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নয়নের কেস। জি বস। খবর পাইছি তদন্ত নতুন দিকে মন নিতে পারে। পুলিশের চোখ খোলা শুরু করছে, বিশেষ করে এসআই বিদ্যুৎ। ছেলেটা সহজ না। নজরে রাখছি বস। শুধু নজরে রাখলে হবে না, থানার ভেতরে আমাদের যে লোক আছে তাকে এখন অ্যালার্ট কর। পুলিশের প্রতিটা পদক্ষেপের খবর আমি আগে জানতে চাই। ওকে বস, ওকে। আর শোনো, নয়ন যেন এত সহজে ছাড়া না পায়। মামলা যতদিন ঝুলবো আমাদের তত লাভ। প্রয়োজন হলে নতুন চাল দিবা, কিন্তু বোর্ডের কোনো খুঁটি যেন ভুল জায়গায় না যায়। জি বস। আজমলকেও সাবধানে চালাইবা। বেশি লড়াই ভালো না, আবার বেশি শান্তিও না। সবসময় থমথম অবস্থা রাখবা। মনে রাখবা, আসল খেলাটা এখন শুরু হয় নাই। কি রে মা, বই খোলা, অন্যদিকে তাকায় আছিস, ঘটনা কি? বাবা বসো বসো। ঠিক আছে, তো পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো মানে? এইবার যদি রেজাল্ট খারাপ হয় আমার কাছে কিন্তু কোনো তাল বাহানা চলবে না। শোন, বিয়ের শাদী, সংসার এইসব নিয়ে এখন ভাবার দরকার নাই, অনেক সময় আছে। এগুলি নিয়ে আমরা ভাববো, আমরা তো আছি। কি রে, তুই এত চুপচাপ কে? এর আগে তো তোর এত চুপচাপ দেখি নাই। এরকম চুপচাপ থাকলে কি ভালো লাগে? কিছু না বাবা, এমনি। কিছু না মানে কি? তোর চোখ মুখ দেখে মনে হইতেছে কিছু তো অবশ্যই। তুই কি নয়নের জন্য চিন্তা করতেছস? বাবা, একটা নির্দোষ মানুষের খুনের আসামি বানাইলো, আর তোমরা চেয়ারম্যান হয়ে কিছুই করবে না? বুঝছি। তুমি হাসতেছো? না, আমি ভাবতেছি আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। আমি শুধু এতটুকুই জানি, অন্যায় হয়েছে। শোন মা, নয়ন যদি সত্যি সত্যি নির্দোষ হয় তাহলে সে অবশ্যই ছাড়া পাইব, কেউ আটকাইতে পারবো না। যদি না বাবা, নয়ন ভাই অবশ্যই নির্দোষ, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, মারুবরাজ তো বাইরে গেছিল, ওরা কি ফিরছে? না, এখনো তো আসে নাই। অনেক দেরি হয়ে যাইতেছে না? অনেক সময় নিতেছে না ওরা? হয়তো লুলা ভাই আর ঘুন্টি ভাইয়ের লগে দেখা হয়েছে, তাই সময় লাগতেছে। না রে মা, সময়টা ভালো না, চারিদিকে কেমন যেন অস্থিরতা। এত সময় বাইরে থাকা তো ভালো লাগতেছে না। তুই বোঝোস না কে? ওই আজমল্য কখন কি করে তার তো কোনো ঠিক নাই।
এখন তো আমার ভাইয়া আর তাহার জন্য চিন্তা হইতেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে বন্ধু। আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে তানহাকে বলে আপনারই নাতবো, আমাগর কিছু না, কেউ না। অবশ্যই আমার নাতবো। আমি নিজে গিয়া তার কাছে অদা করছিলাম যে তারে আমি আমার নাত বউ বানাবো। মা মা আমার বুকটা ফাটা যাইতেছে রে মা।